আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। প্রায় 2 দশক পর আজ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টার কিছু পরে ঢাকার বাসা থেকে রওনা দিয়েছেন তিনি। দুপুর 12টা 25 মিনিটে রাজশাহী পৌঁছেই জিয়ারত করবেন হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার। এরপর নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এদিকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেন দলের জ্যেষ্ঠ নেতারা। রাজশাহীর পর বিকেলে নওগাঁয় এবং সন্ধ্যায় বগুড়ায় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। শুক্রবার নিজের নির্বাচনী এলাকায় নামবেন গণসংযোগে। দর্শক, এই মুহূর্তে রাজশাহী মাদ্রাসা মাঠে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, দুপুরের মধ্যেই এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জনাব তারেক রহমান কটা নাগাদ ওখানে পৌঁছতে পারেন সেরকম কোনো তথ্য পেয়েছেন কিনা এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা সবকিছু মিলে জানাবেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এখানে যে কর্মসূচিগুলো রয়েছে 18 কোটি জনগণের নয়নের বলে সেখানে নেমে সরাসরি শাহ মখদুমের আমাদের মাননীয় বিএনপির চেয়ারম্যান জিয়ারত শেষেই এই তারেক রহমানের এই মাদ্রাসা ময়দানে এসে আজকের এই নির্বাচনী সমাবেশে আমরা দেখেছি উপস্থিত আমাদের প্রিয় রাজশাহী বিভাগের আমাদের শ্রদ্ধাভাজন বিএনপির যারা ধানের শীষের প্রতীককে হৃদয়ে ধারণ করে জায়গা এখানে যারা বিগত 17 বছর বলে রাখি যে এখানে অঞ্চলের এবং এক করার সাহস দিয়ে যারা বাংলাদেশে স্বৈরাচারদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এই সকল সংগ্রামী নেতাদেরকে এবং জনসংখ্যালয়ের বাংলা রাজশাহীবাসীদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিনিধি তাদেরকে সংগ্রামী নেতৃবৃন্দ, এই জনসমাগমের মাঝে আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে মানুষের আমরা এখানে যারা নেতা কর্মী বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে মানুষের ভরসা এবং আস্থার মধ্যে তাদের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আজকে যারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যারা আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবশ্যিক তার উপরে বিশ্বাস রেখে আজকে যারা তাদের শীষে বিশ্বাস রেখেছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। সংগ্রামী নেতৃবৃন্দ, পবিত্র আল কোরআনের সূরা আন-নিসায় ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা তারেক রহমান এই সমাবেশটি শেষ করে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, পরক্ষে আল্লাহ তাআলা এই সকল জনশীলদেরকে ধোঁকা দেয়। আজকে যখন আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের রাষ্ট্র গড়ার পরিকল্পনা নিয়ে যখন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে উন্নয়ন নিয়ে পরিকল্পনা প্রদান করছে, তিনি বাংলাদেশের মানুষের আমাদের নারী ক্ষমতা নিয়ে বিশ্বাস করলে বাংলাদেশের নারীদেরকে উদ্দেশ্যে রওনা করবেন বগুড়ার একটি জামাতি দল 2024 জুলাই আগস্টে গণঅভ্যুত্থান করে হঠাৎ করে আত্মপ্রকাশ করে বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি চরিত্রে নিজেদেরকে উন্মোচন করেছে। রাখা হয়েছে যদি তারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তো এখন পর্যন্ত আমরা দেখছি যে মাঠে যে অবস্থা বিশ্বাস করে না, তারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। 1971 সালে বাংলাদেশের জনগণ এই সকল মুনাফিকদেরকে কখন তারেক রহমানের নিক্ষেপ করেছিল, তারা বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে এই বাংলাদেশের। ধন্যবাদ আপনাকে। এবার নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। আরিফ, রাজশাহীর সমাবেশ শেষ করে বিকেল নাগাদ নওগাঁয় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। তার আগমনকে ঘিরে যে সমাবেশ সেটি কতটা প্রস্তুত এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, তারা কি বলছেন আসলে তার আগমনকে কেন্দ্র করে?
ধন্যবাদ তানি আপনাকে। আপনি জানেন যে রাজশাহী সমাবেশ শেষ করে আজ নওগাঁ তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি কিন্তু আজকে সমাবেশ করবেন, সেটি কিন্তু দলীয় সময় হিসাবে কিন্তু বিকেল 5:30টায় আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমি যদি আপনারা একটু দেখাই যে আসলে নওগাঁ জেলায় 11টি থানা থেকেই কিন্তু যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে উপস্থাপন হচ্ছেন এখানে, এবং তাদের যে দলীয় যে প্রতীক ধানের শীষ সেটিকে নিয়ে কিন্তু তারা এই মাঠটিতে কিন্তু এসেছেন এবং এখন থেকেই কিন্তু তারা কিন্তু আসা শুরু করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ব্যবস্থার ফলে কিন্তু যে স্টেজ রয়েছে এই স্টেজটিতে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করেছে নওগাঁর যে প্রশাসনগুলো। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে তারেক রহমানকে আসার উপলক্ষে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের একটি ক্ষুদ্র দাবি রয়েছে। নওগাঁ জেলা যেহেতু কৃষি উন্নয়ন একটি জেলা, এই কৃষিকে আরও বেগবান করার জন্য তারা তারেক রহমানের কাছে নির্বাচনী ইশতেহার হিসাবে একটু তারা জানাবেন যে এই জেলাটাতে যেন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি উন্নয়নের যে ভূমিকাগুলো রয়েছে সেটি কিন্তু বিএনপি সরকার যদি গঠন করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, সেটি কিন্তু তারা যেন নওগাঁ জেলাকে কেন্দ্র করে এটি কিন্তু তারা করবেন বলে তারা আশা করছেন। তো তানি, নওগাঁতে এই ছিল আমার কাছে তারেক রহমানের আসা উপলক্ষে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো রাজধানীতেও 8ম দিনের মতো চলছে নির্বাচনী প্রচার। সকাল থেকে ভোটের মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তারা। ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। দর্শক, নির্বাচনের প্রচারের খবর জানাতে রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই আমরা যাচ্ছি সহকর্মী এয়ার বাদলের কাছে। বাদল, আপনি ঠিক কোন এলাকায় রয়েছেন এই মুহূর্তে? সেখানে কোনো প্রার্থীর সাথে আপনার দেখা হয়েছে কিনা এবং প্রচারণার সর্বশেষ কী চিত্র আপনি দেখতে পেয়েছেন? তানি, এই মুহূর্তে আমি ঢাকা 9 আসনে রয়েছি। এটি সংসদীয় আসন নাম্বার 182। এই আসনে 12 জন প্রার্থী রয়েছেন এবং ভোটার সংখ্যা 4,59,000-এর কিছু বেশি। এই এলাকাটি রাজধানীর প্রাণকেন্দ্র বলা চলে। এখানে 4 লাখের উপরে যেহেতু ভোটার রয়েছে সেহেতু এই এলাকাটি বিশেষ গুরুত্বপূর্ণ। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন দলের প্রার্থীরা এই জনসংযোগ করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানেও দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে প্রচারে নিচ্ছেন প্রার্থীদের পক্ষে। এই আসনে 12 জন প্রার্থী, এর মধ্যে এনসিপি থেকে সরে আসা ডাক্তার তাসনিম যারা আছেন স্বতন্ত্র প্রার্থী এবং ধানের শীষের প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব। এছাড়াও মনিরুজ্জামান মিলন রয়েছেন কাস্তে মার্কায়, তিনি কমিউনিস্ট পার্টি। এছাড়াও এখানে এনসিপিরও রয়েছেন, প্রার্থী রয়েছেন। আমরা এখানে যারা প্রচার করছেন তাদের একজনের সাথে কথা বলতে চাই। নির্বাচনী পরিবেশ, ভোটের পরিবেশটা আসলে কেমন দেখতে পাচ্ছেন? চমৎকার, ইনশাল্লাহ। আমরা তো প্রথমে বলেছি আমাদের যে প্রার্থী হাবিবুর রশিদ হাবিবও বলেছে আমরা উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে চাই। আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরা সকলকে নিয়েই আমরা এখানে আনন্দঘন পরিবেশ আমরা নির্বাচনটা করতে চাই। আর একটা সবচেয়ে ভালো কথা, আমাদের এই এলাকায় কখনই নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর ভিতরে কোনো কথা কাটাকাটি, কোনো উত্তেজনা, কোনো কারোর সাথে রেশারেশি কোনো কিছুই নাই। ভালো পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। যে যার মতো নির্বাচন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। জনগণ যাকে ভোট দিবে ইনশাল্লাহ সেই তো বিজয়ী হবে। অতএব ভোটটা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমেই নতুন নেতৃত্ব এখানে উঠে আসবে, এটাই এই জনগণের প্রত্যাশা। জনগণের কাছে তো আপনারা যাচ্ছেন, জনগণ কি বলছে? আসলে জনগণ আসলে 17 বছর পরে সুষ্ঠু ভোটের জন্য কেন্দ্রে যে ভোট দিবে
নতুন প্রজন্ম এবং এলাকার জনগণ তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে 12 তারিখের জন্য। সে 12 তারিখ কবে আসবে, কখন আসবে? আমরা যখন যার কাছে যাই তারা বলছে আমরা প্রথম আওয়ারেই আমাদের ভোটটা আমরা প্রয়োগ করতে চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন প্রার্থীর পক্ষে তারা জনগণের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং প্রার্থীরা তাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছেন এবং নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হবে সেই প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা 9 আসন থেকে সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন চলে যেতে চাই ঢাকা 12 আসনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রহিম, আপনি একটি নির্বাচনী সমাবেশের স্থলে রয়েছেন, যেটি বুঝতে পারছি আমরা। ঠিক কোথায় আছেন আপনি এবং কার সমাবেশে রয়েছেন, কি বলছেন আসলে প্রার্থীরা নির্বাচনী প্রতিশ্রুতি দিতে গিয়ে? তানি, সকাল থেকে আমরা ঢাকা 12-র বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি এবং আমরা বর্তমানে রয়েছি কারণবাজার এলাকায় জামাত এবং 11 দলীয় মনোনীত প্রার্থী জামাতে ইসলামের নেতা সাইফুল ইসলাম, তিনি এখানে তার সমাবেশ রয়েছে এবং জামাতে ইসলামের কেন্দ্রের আমির কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। 12টা নাগাদ তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। এখানকার 12 আসনের যিনি এমপি পদপ্রার্থী জামাত মনোনীত, তিনি কিছুক্ষণ আগেই কথা বলেছেন। তিনি যেমনটি বলছেন যে এই অঞ্চলের সবচেয়ে বড় যে সমস্যা সেটি চাঁদা এবং ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়ে থাকেন। যেই ভোগান্তি তিনি যদি পাশ করতে পারেন এলাকায়, তাহলে তিনি এই এলাকা থেকে চাঁদাবাজি মুক্ত এবং এলাকার জনগণকে তিনি ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসায়ী হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত গড়ে তুলবে বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং তিনি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা তিনি বলছেন, জুলাইকে ধারণ করে কিন্তু তিনি তরুণ ভোটারদেরকে টার্গেট করে তিনি বলছেন যে এলাকায় তিনি তরুণদের মূলত বেকারত্বের সমস্যা, এই বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য তিনি ভূমিকা রাখবে বলে তিনি কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্যে এটি বলেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে এই মুহূর্তে জামাতের আমির কিন্তু মঞ্চে উঠেছেন, তিনি কথা বলবেন। তো এই ছিল আমার কাছে কারণবাজার এলাকা ঢাকা 12 আসন থেকে সর্বশেষ। তানি, রহিম, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।